ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলুন আজকের মার্কেট কেমন হতে চলেছে এবং কি কি জিনিস ঘটেছে এবং মার্কেট টপ থেকে আবারও একবার নিচের দিকে প্রবেশ করলো। এখন মার্কেট তাহলে কি করতে পারে? মার্কেটের এই অস্থিতিশীলতা, আমি কালকেও এই কথাটা বলেছিলাম এবং কালকে একটা কথা বলেছিলাম যে গ্যাপ আপের সম্ভাবনা খুব বেশি এবং দেখবেন আজকে গ্যাপ আপই ঘটেছে। পরশুদিন বলেছিলাম গ্যাপ ডাউনের কথা, গ্যাপ ডাউনই ঘটেছে। এখন তাহলে আজকের মার্কেট কি হবে এবং কালকের মার্কেটের ক্ষেত্রে কি হবে? কালকে আবারও একটা সিমটমস, কালকে যদিও বা প্রেডিক্ট করাটা খুব মুশকিল, কারণ সেইভাবে এখনো অবধি যে নেচার মার্কেটের মধ্যে রয়েছে সেই নেচার দিয়ে বোঝাটা একটু মুশকিল, কারণ আমি এখনো অন মার্কেটেই ভিডিওটা বানাচ্ছি। তো সেক্ষেত্রে 888-র উপরে যদি ক্লোজ দেয় তাহলে তো খুব ভালো মার্কেটের ক্ষেত্রে, এবং মার্কেট যদি ক্লোজ দেয় তাহলে হয়তো বা কালকে 922 থেকে 955 এরকম একটা লেভেলের কাছাকাছি আবার গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি 888-র উপরে ক্লোজ দেয়। তবে যদি না ক্লোজ দেয় তাহলে ফ্ল্যাট বা একই জায়গাতে থাকতে পারে, কারণ কালকে মান্থলি এক্সপায়ারি, আমি একদমই এই জায়গাটাতে বলার চেষ্টা করব না যে সেখানে আপনি দেখুন। যদিও মার্কেট ক্লোজের পরই ভিডিওটা হবে, সেখানে নেওয়ার সেরকম কোনো জায়গা থাকে না। যাই হোক, আজকের কিছু নিউজ নিয়ে আমরা কথা বলে ফেলি যে কি কি জিনিস। ইরিডা রিপোর্ট করেছে যে 36% তারা রেভিনিউ গ্রোথ করেছে এবং 36% প্রফিট সার্চ হয়েছে FY25-এ, যেটা ভীষণ ভালো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্টার হেলথের ক্ষেত্রে প্রায় আজকে 4.5%-এর কাছাকাছি আপসাইডে মুভমেন্ট হয়েছে। এবং স্টার হেলথকে যদি দেখি, সে তার ইন্স্যুরেন্স টার্গেট রিটেল লিডারশিপ উইথ দ্য টেক ডিভিশন স্ট্র্যাটেজিক কোয়ার্টার 1 প্রফিটে তারা, এবং তাদের যে রেজাল্ট হয়েছে 44% জাম্প ঘটেছে ইন প্রফিট অ্যান্ড স্ট্রং প্রিমিয়াম গ্রোথ। তো প্রিমিয়ামের ক্ষেত্রে স্টার হেলথ যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম নিচ্ছে। তো তাদের যেইভাবে কাস্টমারকে তারা বলে রেখেছে, এবং দেখবেন স্টার হেলথে যদি আপনি একবার কখনো মানে হেলথ ইন্স্যুরেন্সের জন্য একবারও আপনি রেজিস্টার্ড করেন, তাহলে কিন্তু দেখবেন বারবার বারবার কল আসে, এবং এই রিপিটেড কলটা সেক্ষেত্রে বোঝায় যে স্টার হেলথের ক্ষেত্রে কিন্তু একটা বড় এফেক্টিভ। যাই হোক, জেবিএম অটো অ্যাপ্রুভস করেছে 1500 কোটি টাকা ফান্ডিং প্ল্যান অ্যামিড কোয়ার্টার 1 রেভিনিউ গ্রোথ। তো এইটা একটা বড় ফ্যাক্টর। হিন্দুস্তান হাউজিং কোম্পানি 322% জাম্প করেছে কোয়ার্টার 1 প্রফিট টু 89 করোড় রুপিসের। এবং মোটামুটি রেজাল্ট এক্ষেত্রে ঠিকঠাকই দেখা যাচ্ছে, যে এই রেজাল্টগুলো বেরোচ্ছে খুব খারাপ না। আচ্ছা, এনএসডিএল এর আইপিও লঞ্চ হচ্ছে, তো সেই আইপিওর ক্ষেত্রে কতজন পাবেন বা পাবেন না সেটাও একটা বড় ব্যাপার, কারণ এনএসডিএল এর যেই ধরনের প্রফিটেবিলিটি, এটা একটা সিডিএসএল এর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। এবং আইএক্সও দেখেছিলাম আমরা রিসেন্টলি 28%-এর কাছাকাছি ডাউন হয়েছে, যখনই বলেছে যে না এখানের এক্সচেঞ্জের কোনো দরকার নেই, মানে মোটামুটি সারা ইন্ডিয়া জুড়ে বা একই রেট চলবে। এটা একটা বড় ফ্যাক্টর হয়েছে আইএক্স এর ক্ষেত্রে, কারণ তাদের এক্সচেঞ্জের কাজই হচ্ছে এটা। তাহলে আর কোনো কাজই থাকবে না কোনো এক্সচেঞ্জের আর কি। তো ইলেকট্রিক এক্সচেঞ্জের কিন্তু এটা একটা বড় কাজ, এবং সেক্ষেত্রে আইএক্স পড়েছিল, সেখান থেকে যেটা ঘটে একটা 22-24%, 28% পড়ে গেলে সেখান থেকে মার্কেট আবারও একটা জাম্প করে। তো সেই জাম্পটাও আমরা আইএক্স এর ক্ষেত্রে দেখেছিলাম। যাই হোক, এটা গেল ঘটনা। কালকের দিনের মার্কেট এবার কি ঘটবে? আজকে মার্কেট মোটামুটি ক্লোজ দিল 446-এর কাছাকাছি, এই মুহূর্তে মার্কেট ক্লোজ দিল। এবারে মার্কেটকে দেখতে হবে যে কি করতে পারে। কালকে যদি দেখি 888 লেভেলটা আবারও ব্রেক করছে, তাহলে কিন্তু দুটো লেভেল এখানে থাকছে, সেটা হচ্ছে 988 লেভেল, এবং 988 ব্রেক করলে কিন্তু 25,000 এবং 25,022 এবং 25,122 লেভেল খুব ইম্পর্টেন্ট লেভেল হয়ে থাকবে কালকে নিফটির জন্য। কালকে ব্যাংক নিফটিরও এক্সপায়ারি আছে, তো ব্যাংক নিফটির ক্ষেত্রেও আমাদের দেখা উচিত যে ব্যাংক নিফটি কি করছে। এবং আমার যতদূর ধারণা যে 25,022 বা 33-এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স পেতে পারে, সেখান থেকে আবারও একবার পড়ে সেখান থেকে আবার বাউন্স ব্যাক করা উচিত বলে আমার ধারণা। তবে কালকে মান্থলি এক্সপায়ারি আছে, যে কোনো কিছু ঘটতে পারে। মান্থলি এক্সপায়ারির ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করেই কাজ করা উচিত, কারণ এই এক্সপায়ারি কিন্তু খুব ভয়ঙ্কর লেভেলের হতে পারে। এবার যদি দেখি আমরা নিফটি ব্যাংকের ক্ষেত্রে, নিফটি ব্যাংক আজকে মোটামুটি ক্লোজ দিলে হচ্ছে 56,155-এর কাছাকাছি। এখানে যেখানে ক্লোজ দিয়েছে সেখানে দেখবেন, এবং কালকেও নিফটি ব্যাংকের কথা বলেছিলাম যে যেই জায়গা থেকে ঘুরেছে একদম এক্সাক্ট সেই লেভেল থেকেই ঘোরাটা উচিত ছিল। এবং আজকে যেখান থেকে ঘুরেছে সেটা হচ্ছে 56,200, মোটামুটি 93-94 অব্দি মনে হচ্ছে হাই লাগিয়েছিল, সেখান থেকে আবারও পড়েছে। তো সরি 306 মনে হচ্ছে, 306 বা 322-এর হাই লাগিয়েছিল। 333 অব্দি আমাদের টার্গেট থাকে, তো 333 অব্দি গেল না, সেখান থেকে নিচের দিকে পড়লো। এই মোটামুটি সিনারিও। আচ্ছা, এবারে যারা একটা কথা বলি, যারা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইন্টারেস্টেড এবং মিউচুয়াল ফান্ড নিয়ে ভাবেন যে মিউচুয়াল ফান্ড কিভাবে করব না করব, তাদের জন্য একটা খবর, বেশ সুখবর দিই।
সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড আপনারা ইনভেস্ট করতে পারেন, যেখানে দেখবেন ডিরেক্ট মিউচুয়াল ফান্ড আর একটা থাকে রেগুলার মিউচুয়াল ফান্ড। এই ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে কি হয়, আপনার কোনো দেখবেন এই যে অল মিউচুয়াল ফান্ড অল ডিরেক্ট এবং জিরো কমিশনে আপনাকে এই মিউচুয়াল ফান্ডটা করতে পারবেন। ইনভেস্ট ইন 10,000 প্লাস ডিরেক্ট স্কিমে করতে পারবেন, গেট হায়ার রিটার্নস উইথ ডিরেক্ট মিউচুয়াল ফান্ড। কারণ ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে কেন হায়ার রিটার্নস পাওয়া যায়, ধরুন রেগুলার মিউচুয়াল ফান্ডে কি হয়, আপনার কাছে একটা ওরা মানে চার্জেস কাটে, সেই চার্জেসটা কিন্তু এখানে দিতে হয় না। ডিরেক্ট মিউচুয়াল ফান্ড ফলে ফর ফ্রি, জিরো ট্রানজেকশন ফিজ অর ব্রোকারেজ, কোনো রকম আপনাকে ব্রোকারেজ দিতে হয় না। এবং এখানে সবচেয়ে বড় যেটা ব্যাপার, হাই রিটার্নস পাবেন, ইন্ডেক্স ফান্ডস পাবেন, টপ রেটেড স্কিমস পাবেন এবং লিকুইডিটি ফান্ডস পাবেন। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা একসাথে এখানে পেয়ে যাবেন। এবং সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে, আপনারা যদি ধান প্ল্যাটফর্মের মাধ্যমে এই মিউচুয়াল ফান্ডগুলো করেন, সেই মিউচুয়াল ফান্ডের টাকা দিয়েও কিন্তু আপনি অনেক কিছু ট্রেডও করতে পারবেন। ধরুন ওই মিউচুয়াল ফান্ডকে আপনি এমটিএফ এ দিলেন, এমটিএফ এ দেওয়ার পরে আপনি সেখানে ওই এমটিএফ থেকে কি করলেন না, সেই টাকাটাকে নিয়ে আপনি কোনো স্টকে ইনভেস্ট করতে পারবেন, যেটা আপনি রেগুলার মিউচুয়াল ফান্ডে কিন্তু করতে পারবেন না। তো এই ফেসিলিটিগুলো আপনি যদি কোনো ব্রোকার মানে ধানের মতন এরকম ব্রোকারের দ্বারা করেন, তাহলে কিন্তু খুব ভালো একটা ফেসিলিটি আপনারা পাবেন। এই মিউচুয়াল ফান্ডের টাকা যা মিউচুয়াল ফান্ডে হচ্ছে তো হচ্ছেই, তার সাথে যদি আপনি টেকনিক্যালি সাউন্ড হন এবং টেকনিক্যালি বিষয়গুলোকে বোঝেন, তাহলে এখানে ব্যাপারগুলোকে বুঝে আপনারা সেইভাবে কোনো স্টক বাই বা সেখানে কোনো মিউচুয়াল ফান্ড মানে কোনো অপশন বলুন, ফিউচার্স বলুন, সেখানে পজিশন নিয়ে সেখান থেকে আর্ন করতে পারবেন। মানে মাছের তেলে মাছ বাজার ব্যাপারটা হয়ে যাবে আর কি। তো এই ব্যাপারটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, যেখানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেখানে দিচ্ছে জিরো কমিশনে আপনাকে দিচ্ছে ডিরেক্ট মিউচুয়াল ফান্ডগুলো। এবার ধরুন আপনি যে কোনো জায়গাতে যদি অন্য রেগুলার মিউচুয়াল ফান্ড করেন, সেক্ষেত্রে কি হয়, একটা চার্জেস তারা কাটে এবং সেই চার্জেসটাই যদি আপনি কম্পাউন্ডিং এ ধরেন, হয়তো দেখবেন আপনার রিটার্ন থেকে 10,000 থেকে 12,000 টাকার মতন কম পাচ্ছেন। আমি 2 বছরের কথা বলছি। এটাই যদি আপনার 10 বছর 15 বছর হয়, দেখবেন সেখান থেকে 1 থেকে 2 লাখ টাকার কাছাকাছি আপনারা লসে আছেন। যেই টাকাটা আপনার কাছে চার্জেস নেওয়া হয় সেটারও তো একটা আপনি ওটা নিশ্চয়ই দিতেন, তো সেই ফ্যাক্টরটা কাজ করে। যাই হোক, আজকের দিনে যে সমস্ত কিছু রেজাল্ট মোটামুটি পক্ষে ভালো রকম বেরিয়েছে, তো আমি একটু জাস্ট বলে দিই। আজকে রিলায়েন্সও মোটামুটি নিচের দিকে, এইচডিএফসি ব্যাংক যদিও বা একটু ধরে রেখেছে, লার্সেন টুরবো মানে এলএনটি কিন্তু বেশ ভালো রকম একটা পজিশন করে রেখেছে। এশিয়ান পেন্টস প্রফিট করার পরেও খুব বেশি যে রিটার্ন দিয়েছে আজকে সেরকম না। এশিয়ান পেন্টস এর ক্ষেত্রে বিশাল কিছু দেখতে পাচ্ছি না। হিরো মোটর কপ আজকে নেগেটিভই ছিল। টাটা মোটরসের ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করেছে। ফিনান্সের দিক থেকে দেখতে গেলে বাজাজ ফিনান্স পড়েছে। তো এই ফ্যাক্টরগুলো হয়েছে। আজকে আইটিসি দেখবেন আপনাদের, আশা করছি ব্যাংকে ক্রেডিটও হয়ে গেছে, যারা ডিভিডেন্ড আইটিসির আজকে ডিভিডেন্ডও দিয়েছে। সানফার্মা মোটামুটি সানফার্মা আজকে ঠিকঠাক জায়গাতে আছে। ভারতী এয়ারটেল আগে যেটা মানে ধরুন ভারতী এয়ারটেল কোথায় চলে গেছে, যেখানে আগে মানে 4 নম্বর 5 নম্বরে ছিল, এখন সেটা 3 নম্বরে চলে এসেছে এয়ারটেল। তো বেশ ভালো জায়গাতে আছে। তো এয়ারটেলের ক্ষেত্রে একটা ভালো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একটা লার্জ ক্যাপ, এমনিতেই ফান্ড মানে লার্জ ক্যাপ স্টক ছিল, তো সেক্ষেত্রে আরো বড় একটা তারা ফেসিলিটি পাবে। তো এই মোটামুটি আজকের ফ্যাক্টর। আর সেইভাবে নতুন করে কিছু বলার নেই। নিউজের ক্ষেত্রে গ্লোবাল নিউজ কিছু একবার যদি আমরা বলি, গ্লোবাল নিউজগুলো যে বিটকয়েন ডিপস করতে চলেছে, তো ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে ফেড ডিসিশনের জন্য তারা অপেক্ষা করে আছে যে ফেডের ডিসিশনের কি হয় না হয়। তো এই মোটামুটি গ্লোবাল নিউজের ক্ষেত্রে। আর জাপানির ইয়েনও কিন্তু আন্ডার প্রেসারে আছে, পলিটিক্যাল রিস্ক এবং পলিসি কনসার্ন এইগুলোর জন্য রিস্কে আছে। তো এই ফ্যাক্টরগুলো কিন্তু কাজ করবে। এবং চাইনা এন্ড ইউএস এক্সটেন্ডেড কারেন্ট ট্যারিফ অ্যারেঞ্জমেন্ট ফলোইং দ্য স্টকহোম ট্রেড টক্স। তো সেক্ষেত্রে তারা চায়না আরো এক্সটেন্ড করছে। চায়না ইউএস এর যে ট্রেড ডিলটা তারা কিভাবে কি দেখবে না দেখবে সেই ব্যাপারটা তারা এক্সটেন্ড করছে। তো মোটামুটি এই নিউজগুলোই মার্কেটের ক্ষেত্রে আছে আজকের দিনে। আর সেরকম ভাবে নিউজ বলার কিছু নেই। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন। চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।